আমি দেলোয়ার হোসেন, একজন নাট্যকর্মী এবং সাংবাদিক, পাশাপাশি সাংবাদিকতা করি দৈনিক সংবাদ এবং বাংলাভিশন টেলিভিশনে। নাটকের বিষয়টা হচ্ছে যে আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়ি তখন আমরা দেখছি যে আমাদের অগ্রজ যারা ছিল তারা নাটক করে। নাটক কী জিনিস তখন আমরা আগ্রহ করে আসতাম দেখতে আসে আমাদের ভেতরে আগ্রহ সৃষ্টি হয় যে তাহলে আমরা কেন করি না। তখন স্কুল থেকেই আমরা শুরু করি, পাড়া মহল্লায় গ্রামে শুরু করি। এভাবে শুরু করতে করতে তা আমরা তখন দেখি যে রাজবাড়িতে একটা রেলওয়ে মঞ্চ ছিল, অডিটোরিয়াম। সেখানে আমাদের অগ্রজ যারা আছে, মরহুম এম মোমেন, বাচ্চু মাস্টার, মরহুম হাইবুর রহমান, অমল কৃষ্ণ চক্রবর্তী, এরকম ধরনের যারা আছে তারা নাটক অভিনয় করতো। যাক, তারা নাটক শুরু করে, তখন আমরা যারা কিছু ইয়াং জেনারেশন ছিলাম, এক ঝাঁক বলতে গেলে, তখন আমাদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো যে এরা যখন নাটক করতেছে, থিয়েটার করছে, তাহলে আমরা কেন করছি না। তা আমরা ওই 10-12 জন ছেলে একত্রিত হয়ে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা একটা থিয়েটার করব। শুরু হলো আমাদের গ্রুপ থিয়েটারে নাটক চলা। এবং তখন হতো কি, আমাদের রাজবাড়ি থিয়েটার এবং মৈত্রী থিয়েটার এই দুটো ছিল তখন। এবং আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা তৈরি হতো। কীভাবে, যে আজকে এই মাসে মৈত্রী থিয়েটারে নাটক করছে, 2 মাস 3 মাস পরে রাজবাড়ি থিয়েটার কিন্তু আবার একটা নাটক শুরু করে দিল। আর 2 মাস পরে রাজবাড়ি থিয়েটার একটা নাটক শেষ করছে, মৈত্রী থিয়েটারের ভিতরে আবার একটা আগ্রহ সৃষ্টি হলো, রাজবাড়ি থিয়েটার নাটক শেষ করলো, তাহলে আমরা কেন করছি না। আমরা আবার শুরু করতাম, রিহার্সাল শুরু করতাম, আমরাও একটা নাটক বানাতাম। এইভাবে আমাদের ভেতরে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলতো। হ্যাঁ, এবং আমাদের একটাই মাত্র হল ছিল, ওই সিদ্ধা সিনেমা হল, হোসনেবাগ সিনেমা হল। একমাত্র সংকট হচ্ছে রাজবাড়িতে মঞ্চ নেই, মঞ্চের অভাব। অধিকাংশ নাটকে অধিকাংশ কেন, এখানে ব্রিটিশের থেকে সেই নাটকের হল এটা দেখেন লেখা আছে 1934 সালে এটা হয়। এটা করা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই দেখেন এখানে তারিখটা দিয়ে আছে, এই যে 1934, ওই দেখেন তারিখটা, এই হল, এই গেট, হ্যাঁ, ওই দেখেন বিল্ড 1934। এইরকম একটা 1934 সালে নাটক যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই হলে কুমার বাহাদুর, রাজবাড়ির যে রাজা, তার যে সন্তান ছিল রাজা সূর্য কুমারের ছেলে কুমার বাহাদুর, একসময় তো নাটক সদস্য পুজোকে কেন্দ্র করে, হ্যাঁ হ্যাঁ, আসলে হিন্দু পরিবারের ভেতরে, কারণ 35 ভাগ শুনি যে পাকিস্তানের সময় 35 ভাগ হিন্দু এই দেশে ছিল। পাকিস্তান যখন দেশ ভাগ হয়, তারা তো এটাকে পৃষ্ঠপোষকতা করতো। আর পৃষ্ঠপোষক করতে যে কুমার বাহাদুর নিজে, আমাদের রাজবাড়ির রাজা নিজেই করতেন এটা, কুমার পৃষ্ঠপোষকতা নিজে অভিনয় করতেন। তারপরে এখানকার যে পৌরসভার তখন মিউনিসিপ্যালিটি ছিল, মনমতো সেন, রমাপদ, এরকম কিছু নাম শুনি, যাদের মনমতো সেনের বরফকলটা এখনও আছে। এইসব জায়গা টাকা যখন দেশ ভাগের পর হয়ে গেল, তখন মুসলমানদের মধ্যে যে ধারাটা ছিল নাটকের, তাদের একটা আমি বললাম যে নাটকের 3 কাল। এক কাল হচ্ছে আমাদের শোনা কাল, এক কাল হলো আমার দেখা কাল, যে বড়রা করতেছে আমরা দেখতেছি, তাদের দেখে দেখে করছে। আরেকটা কাল হচ্ছে আমাদের আমরা করছি, আর এখন হলো আমরা বৃদ্ধ। এই যে 3 কাল, 4টা কাল, এই 4টা কালটা কিন্তু আমরা খুব নিবিড়ভাবে দেখার একটা ভাগ্য আমাদের। পাকিস্তানের সময় যে ছবিগুলো হয়েছে, আমরা তো সিনেমা কেন্দ্রিক অনেকটা। আমার বাবারা যেতে দেখতাম নাপিতের দোকানে উত্তম কাঠ, দিলীপ কাঠ, চুল কাটতেছে, কোন কাঠ লেখা থাকতো, যে চুল কীভাবে কাটলে উত্তম কাঠ, দিলীপ কাঠ, যেগুলো লেখা থাকতো। সিনেমাতে এতই প্রভাবিত যে চুলটাও, এবং এই প্রভাবটা ছিল মারাত্মক। আমাদের এখানে চিত্রা হল ছিল, ফলে সিনেমাটা আসতো নিয়মিত, আমরা দেখতাম। তো আমি তো বাইপাস করলাম কলকাতায়, তখন নাটক, ওই ভদ্রলোক বললো যে আপনি আগেই কী করতেন। আমি বললাম আপনি কী পারেন। আমি বললাম নাটক করতে পারি, অভিনয় করতে পারি। দেশে যে অভিনয় করতেন, যে কদিন বাঁচেন, হ্যাঁ, আর ঘরে শুয়ে থাকবেন। আমি তো শুয়ে থাকতাম, ওই যে বললাম না 20 বছর। তখন এই যে ছেলেগুলি আসলো, মঙ্গলনাটে বললাম না, এই কাউল নামে একটা ছেলে, আমরা বিশাল একটা মিটিং করলাম। এবং আমার সবচেয়ে মজা হচ্ছে
যে ওই সময় আমার পুরনো বন্ধুরা যারা ঢাকায় বা আমার সাথে যারা নাটক করতো এখনও আছে তারা ঢাকায়, তারা কিন্তু বেশ এস্টাবলিশড বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে তারা খুবই ভালো। তারা আমি নাটক করবো শুনে তারাও দেখলাম যে কেমন যেন একটা সারা পড়ে গেল। তা আমি গেলাম ঢাকা, সেলিম ভাই কাছে, যিনি এই যে থিয়েটারের সেক্রেটারি ছিলেন, উনি আসেন, ওনার কাছে গেলাম। ওই সময় যারা আমার সাথে নাটক করছে, অভিনয় করছে আমার সাথে, ওদেরকেও ডাকা হলো। তা আমরা ধানমন্ডি একটা হোটেলে বসলাম সবাই, হ্যাঁ, সব সব মহসল শহরে সব প্রতিষ্ঠিত মানুষ যখন ডাকলে তো আমরা সন্ধ্যার সময় বললাম যে আমরা একটা উৎসব করতে চাই, হ্যাঁ আমাদের টাকা লাগবে। অনেকেই কিন্তু বলে যে টাকা হলেই সব হয় না, আমিও বলি তাই, কিন্তু সাথে যে বলি যে ওই সময় এই আমার এই উৎসব করার যে সারা এবং প্রথম আবার শুরু করতেছি, এটা কিন্তু আমার কাছে খুব মারাত্মক মনে হয়েছে। তখন চারদিকে আমার বন্ধুরা, না আপনি উদ্যোগ নেন, আমরা যাবো, আমরা আছি আপনার পাশে। তারপরে আমি ওখান থেকে রাজবাড়িতে আসলাম, আসার পরে মোটামুটি উৎসব করার জন্য আমরা ঢাকায় স্বপননাথ, ঢাকার নবাব আহসান নবাব, ঢাকার শামীম, ঢাকার রিঙ্কু, এরা কিন্তু একসময় আমাদের সাথে নাটক করছে। ফলে যেটা হলো সেটা হলো, হ্যাঁ যে মঞ্জু যে একটা ছিল, এটা একটা জিনিস। তখন আমরা একটা উৎসব, নাট্য উৎসব, আমরা একটা নাট্য উৎসব করার চিন্তা করলাম। আসো, তো নাট্য উৎসব করার যেমন চিন্তা করলাম, তার সেই উৎসবে আমরা প্রবীর গুহকে, আমার তৎকালীন কালচারাল মিনিস্টারকে আনার চেষ্টা করছিলাম, কিন্তু উনি সময় দিতে পারলেন না। তো সেই সময় আমরা ওই প্রবীর গুহ, ভারতের নাট্যজন, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং তিনি এখনও গ্রুপ থিয়েটার করে বেড়ান, সম্ভবত 76-75 বছর বয়স। ওনাকে আমরা উদ্বোধক করলাম। চিফ গেস্ট করলাম হলো নাসিরুদ্দিন ইউসুফ, যে নাট্যজন, ওনাকে করলাম, জোনা চৌধুরী তৎকালীন নাট্য ব্যক্তিত্ব, ওরা আসতেন, এবং সবচেয়ে ব্যাপার বন্ধুরা সবাই আসতেন। আমি কাজী পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের রাজবাড়ী জেলার সদস্য সচিব হিসেবে আছি। রাজবাড়ী কলেজে পড়া অবস্থায় তখন সম্ভবত 2001 সাল বিজন কান্তি সরকার হচ্ছেন জেলা প্রশাসক, আর রাজবাড়ির এমপি মহোদয় ছিলেন তখন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ভাই, যিনি বর্তমানে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী। তো জেলা স্কুলের মাঠে মাসব্যাপী সাহিত্য মেলা হচ্ছিল। সেখানে আমাদের ইচ্ছে হলো যে আমরা রাজবাড়ী কলেজের যারা পড়ি বন্ধুরা একসঙ্গে বসে একটি নাটক ওইখানে মঞ্চস্থ করব। আমরা নিজেরা বসলাম, সবাই মিলে সংলাপ লিখলাম, একটি স্ক্রিপ্ট হলো, নাটক একটু নাম দিলাম ভিলেজ পলিটিক্স। মঞ্চস্থ হলো নাটক, ভাবা পেলাম। ওইখান থেকে আর কি বিনয়দা সঞ্জয়দার মাধ্যমে বাচ্চু ভাইয়ের কাছে আসা, বাচ্চু ভাইয়ের কাছে তখন শিল্পকলাতে ভর্তি হলাম নাটক শেখার জন্য। এভাবে আর কি আমার শুরুটা। 1993 সাল সম্ভবত। আমার বাড়ি এখান থেকেই 6-7 কিলোমিটার দূরে, আমার জন্মস্থান পাচুরিয়া ইউনিয়ন, আন্ধারমানি গ্রামে। ওইখানে দিশারি ক্লাব ছিল। আমি তখন ছোট, এলাকার বড় ভাইরা নাটক মঞ্চস্থ করতেন, বছরে 1-2টি করে। পারিবারিকভাবেই আর কি আমরা সংস্কৃতির সঙ্গে একটু কম বেশি জড়িত। তখন নাটক দেখতে ভালো লাগত। ধীরে ধীরে শহরে আসা, বাড়িঘর করা, বাবার চাকরির সুবাদে রাজবাড়ী কলেজ, সেখান থেকেই নিজেরাই স্ক্রিপ্ট লিখতাম, নিজেরাই ডিরেকশন দিতাম। শুরু হলো নাটকের যাত্রা। তারপরে সঞ্জয় দা, বিনয়দার হাত ধরে বাচ্চু ভাইয়ের সঙ্গে পরিচয়, এম বাচ্চুর রহমান, যিনি আমার শিক্ষক বলবো নাটকের। তার কাছ থেকে নাটক শেখা, দীর্ঘদিন তার সঙ্গে জেলা সাংস্কৃতিক পরিষদ করা, একটু বিরতি দিয়ে মঙ্গলনাট করা, তারপরে আবার একটু বিরতি দিয়ে রাজবাড়ী থিয়েটার করা। এখন আমি রাজবাড়ী থিয়েটারের ভাইস প্রেসিডেন্ট। যাই হোক, থিয়েটার উন্নয়ন করতে হলে, আমি যেমন গল্পটা বললাম যে আমি কিন্তু গ্রাম থেকে আসছি, আমি গ্রামে নাটক দেখেছি। আমার মনে হয় যে আমাদের থিয়েটার চর্চাটাকে আবারও সেই মহল্লায় নিয়ে যাওয়া উচিত, একদম প্রত্যন্ত অঞ্চলে। যদি আজকে মহল্লায় একটা প্রদর্শনী হয়, ওইখানে যদি সাংস্কৃতিক চর্চা হয়, ওই গ্রামের মানুষ কিন্তু ওই ছেলে মেয়েগুলো আবার আকৃষ্ট হবে, তারা নাটক শিখতে চাইবে, তারা নাটক শেখার মাধ্যমে বিভিন্ন থিয়েটারে যোগ দেবে, সংস্কৃতি আবার উর্বর হবে। এখন আসলে সংস্কৃতি কেউ চর্চা করতে চায় না। আমরা বই পড়া থেকে বের হয়ে আসছি, আমরা এখন বই পড়ি না,
সবাই কিন্তু মোবাইলে ঢুকে গেছে। আমরা রিলগুলো স্ক্রল করতে থাকি, সময় চলে যায়, আমাদের সাংস্কৃতিক চর্চা হয় না। সাংস্কৃতিক বিপ্লব করতে হলে আমার কথা হচ্ছে তৃণমূল পর্যায়ে একদম মফস্বল পর্যন্ত আমাদের এই সংস্কৃতিটাকে নিয়ে যাওয়া দরকার, যেখান থেকে গ্রামের ছেলেমেয়েগুলো, মফস্বলের ছেলেমেয়েগুলো উৎসাহ পাবে। পাশাপাশি বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, যেটা হচ্ছে স্কুল পর্যায়ে সংস্কৃতি, স্কুল পর্যায়ে নাটক নিয়ে যাওয়া। এটা যদি বাধ্যতামূলক করা হয়, আমার মনে হয় সংস্কৃতি বাঁচবে। প্রত্যেকটি স্কুলে সংস্কৃতির প্রয়োজনে একজন করে শিক্ষক নিয়োগ হবে, একজন করে নাট্যকর্মীদেরকে নাটকের শিক্ষক হিসেবে নিয়োগ হবে, যে তারাও বাঁচবে। যারা নাটক শিখি আমরা, যারা নাটক চর্চা করি, আসলে বেলা শেষে আমরা কি পাচ্ছি প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমি নাটক শিখে কিন্তু সবাই তারকা হতে পারছি না, আমরা সবাই কিন্তু কোনো প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে পারছি না। আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছেন, যে স্কুল পর্যায়ে নাটক, স্কুল পর্যায়ে সংস্কৃতি, স্কুল পর্যায়ে গান, এই বিষয়গুলি আগামী দিনে সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় রকমের ভূমিকা রাখবে। পরিশেষে নাটক বাঁচুক, সংস্কৃতি বাঁচুক, সংস্কৃতি বাঁচলেই বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। আসলে আমার জীবনে সংস্কৃতি এবং রাজনীতি দুটো বিষয় পাশাপাশি চলছে। যেমন আমি যখন ছাত্র রাজনীতি করতাম, তখন পাশাপাশি আমি সঙ্গীত চর্চা করতাম, পাশাপাশি আমি থিয়েটার করতাম। আমার কাছে মনে হয়েছে একজন রাজনৈতিক নেতা, বক্তা যখন বক্তব্য দেন, তখন তাকে লোক ভাড়া করে আনতে হয় অনেক সময়। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি শূন্য ময়দানে কোনো একটা বিষয়ভিত্তিক বিষয়বস্তু নিয়ে আমি গান করেছি, শূন্য মাঠে, সেখানে শত শত হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। আমি আমার মূল কথাগুলো, মূল তথ্যগুলো, মূল উপাত্তগুলো, মূল বক্তব্যটা কিন্তু আমি আমার গানের মাধ্যমে, আমার থিয়েটারের মাধ্যমে কিন্তু আমি সমাজের কথাগুলোকে বলতে পারছি। অনেক বিষয় আমি রাজনৈতিক ময়দানে থেকে বলতে পারি না, পারা যায় না, যেটা আমি সংস্কৃতির মাধ্যমে বলতে পারি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যেমন রাজনীতির কিন্তু একটা সংস্কৃতি আছে, সেই রাজনৈতিক সংস্কৃতি বাঁচাতে হলে অবশ্যই মূল সংস্কৃতি বাঁচতে হবে। মূল সংস্কৃতি না বাঁচলে কোনো কিছু সম্ভব না। দেশ, জাতি, আমাদের যে ঐতিহ্য আমরা হারাতে বসেছি, সেখান থেকে আসলে বাঁচানো সম্ভব না, বাঁচতে হবে। তাই বিশেষ করে সকল যুবক ভাইদেরকে বলবো যে অন্য কিছু না ভেবে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা অন্য বই পড়ি, সংস্কৃতির চর্চা করি, আমাদের মেধা মননের বিকাশ ঘটাই, দেশের সংস্কৃতিকে রক্ষা করি। আমি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সভাপতি রাজবাড়ী প্রেস ক্লাব ও সাধারণ সম্পাদক মৈত্রী থিয়েটার গ্রুপ রাজবাড়ী। আর এই পেশার সাথে, এই নেশার সাথে আমি নাট্যকর্মী, নাট্যপ্রেমী বললেই আমার কাছে ভালো লাগে। অর্থ প্রত্যেকটা কাজের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। সেই সময় আমরা দেখেছি যে রাজবাড়িতে যে নাটকগুলি তৈরি হতো, সেই সময় আমাদের যে দেশবরেণ্য নাট্যশিল্পীরা আসতেন, এই রেলওয়ে হোসনাবাদ সিনেমা হলেই সেই নাটক মঞ্চায়ন হতো। সেখানে প্রদর্শনীর বিনিময়ে, মানে টিকিটের বিনিময়ে, এই রাজবাড়ী জেলার মানুষ নাটক দেখতেন। নাট্যপ্রেমী তখন অনেক ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখেছি মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে রাজবাড়ী শহরের প্রত্যেকটি মহলেই আমার নিজে চোখে দেখা, কারণ আমি এই শহরেরই ছেলে, আমি দেখেছি প্রত্যেকটা সংগঠন বলতে যা বোঝায়, সেই সংগঠনগুলি এক একটা ক্লাব কেন্দ্রিক ছিল। সেই ক্লাবে একটা সময় আমরা দেখেছি রাজবাড়ী কিশোর ক্লাব, রাজবাড়ী সোনালী সংঘ, রাজবাড়ী নবান্ন সংঘ, রাজবাড়ী রেলওয়ে আব্দুল আজিজ খুশি সংঘ বা ক্লাব, তারপরে কলেজ পাড়ায় ছিল নবীন সংঘ। এরা সেই ক্লাবের অংশটি সামনে তারা স্থায়ীভাবে এই ক্লাবগুলিকে একটি মঞ্চ তৈরি করেছিল। একটি ক্লাব মানে একটি মঞ্চ, নাট্যমঞ্চ। কারণ ক্লাবের এই ফ্রন্ট সাইড, সম্মুখ পাশটা আস্তে আস্তে খুলে দেওয়া হতো। খুলে দিলে দেখা যেত সেখানে অনেক বড় একটা, যেরকম
সিনেমা হলের সাদা পর্দা, এইরকম পর্দার মতো একটা দরজা খুলে যেত সেখানে। সেই ক্লাবের মাঠে বা প্রাঙ্গণেই চেয়ারে অথবা ত্রিপল বিছায়ে এই দর্শকরা নাটক দেখত। এইভাবেই কিন্তু পাড়া মহল্লায় নাটকের একটা প্রতিযোগিতা ছিল। সময়ের আবর্তে, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি আজকে একেবারেই হারিয়ে গেছে বললেই চলে। কারণ সেই ঐতিহাসিক রেলওয়ে যে হোসনাবাদ সিনেমা হলটি, সেটি আজকে জরাজীর্ণ। এটার সংস্কার প্রয়োজন। অনেকবার আমরা যারা নাট্যপ্রেমী, নাট্য সংগঠন করি, আমরা বারবার চেয়েছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে রেলের হলটি সংস্কার করলে, এখানে দোতলা এই হলটি, এখানে উপরে মহিলাদের জন্যে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি উপরে আমাদের মা বোনেরা বসতেন, আর নিচে আমাদের ভাই বাবা চাচারা বন্ধুরা সবাই আমরা পুরুষেরা নিচতলায় বসে আমরা নাটক দেখতাম। এখানে খুব বড় একটি মঞ্চ আছে, এই মঞ্চ রিপেয়ারিং করা সম্ভব, এবং এখানে এই বিল্ডিংটার যে সাউন্ড সিস্টেম এতই ভালো, এখানে মানে কথা যে ভাইব্রেশন হয় তা হয় না। এটা হয়তো সেখানে সেই তৎকালীন সময়ে প্রকৌশলীরা সেইভাবেই এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। আজ দেখছি থিয়েটার প্রায় হারিয়ে যাওয়ার পথে। আমরা দেখেছি কিভাবে নাটক এবং ফুটবল একসঙ্গে পাশাপাশি দাপিয়ে চলছে। তখন নাট্যকর্মীরও অভাব ছিল না, ফুটবল খেলোয়াড়দেরও অভাব ছিল না, ফুটবল প্রেমীদেরও অভাব ছিল না। আজকে কোথায় সেই নাট্যকর্মীরা? আমি বাচ্চুর রহমান। রাজবাড়িতে দীর্ঘ সময় নাটকের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে স্বাধীনতার পরবর্তীতে রাজবাড়ি নাট্যাঙ্গনের যে জোয়ারটা সৃষ্টি হয়েছিল, সমগ্র বাংলাদেশেই নাট্যজগতের একটা উত্থান হয়েছিল। তারই ধারাবাহিকতায় রাজবাড়িতেও আমরা কিছু উৎসাহী, উদ্যোগী কিছু তরুণ যুবক সকলে মিলে আমরা থিয়েটারের পেছনে যথেষ্ট পরিমাণ শ্রম, ঘাম আমাদেরকে দিতে হয়েছে। তার প্রেক্ষিতে স্থানীয় জনসাধারণ যেমন বিনোদিত হয়েছে, ঠিক তেমনি নাটকের মাধ্যমে কিছু মেসেজ, সমাজ উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ডেও আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা এবং আমরা বিশ্বাস করি। রাজবাড়িতে যারা থিয়েটারের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এখন যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে, তাদেরকে সরকারিভাবে বা স্থানীয় যারা গণ্যমান্য যারা একটু পৃষ্ঠপোষকতা করতে পারেন, তারা কখনো খবরও রাখে না, বরং নাট্যচর্চাকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পায়তারা করা শুরু করে। নাট্যচর্চা যারা করে তাদের কোনো না কোনো সংগঠনের মাধ্যমেই করতে হয়, অথচ সেই সংগঠনগুলোর বসবার মতো কোনো জায়গা নেই, মহড়া চালানোর মতো কোনো জায়গা নেই, তাদের অফিস তো নেই। আর এই সমস্ত সংগঠনের ঘর বা বসবার জায়গা সাধারণত সরকারি খাস জায়গা বা বিভিন্ন দপ্তরের জায়গাগুলো খালি পড়ে থাকে সরকারি, সেই জায়গাগুলোতেই ঘরটর করে কেউ বসতে চায়। আমরা লক্ষ্য করেছি রাজবাড়িতে রেলকে ঘিরে রাজবাড়ি শহরের যেমন গড়ে ওঠা, রেলকে কেন্দ্র করে রাজবাড়ির অনেক স্মৃতি এখানে, সেই রেলের প্রচুর জায়গা রয়ে গেছে রাজবাড়িতে। অথচ সেই রেলের জায়গার উপরে আমরা লক্ষ্য করেছি দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের ঘর, অফিস গড়ে উঠেছে। কারো কোনো আপত্তি শোনা যায়নি। কিন্তু যখনই একটা থিয়েটারের অফিস বা একটা থিয়েটারের ঘর করা হবে বা করা হলোই, সেটাকে ভেঙে দেওয়ার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য সর্বস্তর থেকে
সরকারের লোকজনগুলো সেই ঘরগুলো তুলে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালায়। রাজবাড়িতে সত্যি কথা বলতে রাজবাড়ির মানুষ নাটকপ্রিয়, সাংস্কৃতিক অঙ্গন খুবই সমৃদ্ধ রাজবাড়ি, কিন্তু নাটককে ঘিরে যে সমস্ত তরুণ যুবক যুবতী যারা আছে তাদের আসলে বসবার কোনো জায়গা নেই। তাদের নাটক করার আগ্রহ ইচ্ছা থাকলেও শুধুমাত্র প্রধানত কোনো অডিটোরিয়াম নেই, হল নেই, নাটক করার উপযোগী কোনো মঞ্চ নেই, যে কারণে নাটক রাজবাড়ি থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি থিয়েটারকে বাঁচায় রাখতে হলে একদিকে যেমন পৃষ্ঠপোষকতার প্রয়োজন, অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতা না হলে থিয়েটারের অগ্রগতি আশা করা খুবই দুরূহ। রাস্তায় রাস্তায় ঘুরতে হবে নাট্যকর্মীদের। যারা থিয়েটার করেছে তাদের কখনোই দাঁড়ানোর মতো পরিস্থিতি হবে বলে আমার কাছে মনে হয় না, বা সেরকম কোনো আশাও করতে পারছি না। এটাই হলো আমার থিয়েটার সম্পর্কে মূলত বক্তব্য। আশা করি আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যারা পৃষ্ঠপোষকতা করবেন তাদের নজরে আসবে, সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে রাজবাড়ির আবার সেই নাটকের জোয়ার সৃষ্টি হবে, রাজবাড়ির থিয়েটারগুলো আবার দাঁড়াবে, নাট্য চর্চা করবে নাটকের লোকজনগুলো, সমাজের জন্য নাটকের মাধ্যমে তারা সমাজকে কিছু দিতে পারবে। ধন্যবাদ। রাজবাড়ি চারণ থিয়েটার আমার সংগঠন। আমি ওয়ালিউল হাসান মঞ্জু। 1986 সালে আমাদের সংগঠনের জন্ম। তখন এখন যে আমাদের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী উনি চারণ থিয়েটারের সভাপতি ছিলেন, আমি তখন সম্পাদক ছিলাম। পরবর্তীতে উনি চেয়ারম্যান হলেন, বললেন যে আমি আর এই দায়িত্ব পালন করতে পারবো না, তোমরা চালাও। তারপরে আমি সভাপতি হলাম। আমার যে সাংগঠনিক ছিল ফিরোজ মাওলা, ও আমাদের সংগঠনের সেক্রেটারি হলেন। তারপরের থেকে আমাদের পথ চলা, অর্থাৎ আমরা ওই কলেজ পাড়ায় প্রথম নাটক বাসন দিয়েই আমাদের চারণ থিয়েটারের যাত্রা শুরু। তো মূলত ডিরেকশনের কাজটা আমি করেছি নাটকে। তো আমাদের নাটকে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের বড় অর্জন, আমরা কোনো ভাড়া করা মেয়ে দিয়ে অভিনয় করি নাই, আমাদের নিজস্ব মেয়েদের দিয়েই অভিনয় করেছি। এটা রাজবাড়িতে আমরা গর্ব করে বলতে পারি, এটা আমাদের বড় অর্জন। তারপরে মেলাপত্তন করা, রাজবাড়ি কলেজে 2টা মেলা এবং এই হোসনাবাগে একটা মেলা, এগুলা করা, পোস্টার প্রদর্শনী, সুভিনিয়ার প্রদর্শনী, এগুলো আমরা করেছি। বিভিন্ন উৎসবে যোগদান, পাবনা, সিরাজগঞ্জ, তারপর দিনাজপুর, এদিকে নগরকান্দা, ভাঙা, ফরিদপুর, আমরা নিজেরাও উৎসব করেছি, নাট্য উৎসব। ঢাকা থিয়েটার এখানে এসে তাদের মুনতাসির ফ্যান্টাসি নাটক মঞ্চস্থ করেছে। তো ওই সময় একটা গ্যাপ ছিল, আমরা অল্প কিছুদিনের মধ্যে বেশ 20-25টা নাটকের মতো আমরা করেছি। অর্থাৎ আমাদের সময়কাল হচ্ছে 86 থেকে 2000 সাল পর্যন্ত। তবে 95 সাল পর্যন্ত আমাদের বাস্তবতা ছিল যে আমরা একটু জীবন্ত ছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদের কি বলা যায় যে ক্ষয়িষ্ণু ভাব চলে আসে এবং একটা পর্যায়ে আমরা আর আমাদের কার্যক্রম
পরিচালনা করতে পারি না। সেই অবস্থা থেকে এ পর্যন্ত আমরা এখনও কোনো কার্যক্রম হাতে নিতে পারি নাই। এটা আমাদের কষ্টের জায়গা, ব্যর্থতার জায়গা। এবং আমার কাছে মনে হয় যে সার্বিকভাবে সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক অবক্ষয় সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের এই জায়গাটা আস্তে আস্তে হতাশার জায়গায় রূপ লাভ করেছে। এবং এই হতাশা থেকে কাটিয়ে ওঠার উত্তরণের মানে ভবিষ্যৎ যে কী, এটা আমরা মানে এখনও উপলব্ধি করতে পারছি না। সেই হতাশার জায়গাটা আমাদের হতাশা থেকে কষ্টের জায়গাটা রয়েই গেছে। এই আর কি আমাদের চারণ থিয়েটার। এই এখন আমাদের সংগঠন সেইভাবে কার্যক্রম একদম স্থবির হয়ে আছে। ইতিমধ্যে আমরা একটা প্রচেষ্টা নিয়েছিলাম, কিন্তু সামগ্রিক পরিস্থিতি আমাদের প্রতিকূল অবস্থায় আমরা আর সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এই আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার এখন ফিজিক্যালি আমি ফয়জুল হক কল্লোল, সাধারণ সম্পাদক রাজবাড়ী থিয়েটার। আসলে আমার থিয়েটারের হাতেখড়িটা হচ্ছে 2007 সালে। আমার কিছু বন্ধুবান্ধব থিয়েটার শুরু করে কলেজ থেকে, তো সেখানে ওদের দেখা দেখি আমার যাওয়া। কিন্তু যাওয়ার পরে থিয়েটারের প্রতি যে আমার একটা মানে ভালোবাসা তৈরি হলো এই কারণেই যে আমি অনেক খেয়াল করে দেখলাম যে যতক্ষণ পর্যন্ত আমি থিয়েটার সঙ্গে থাকি ততক্ষণ আমি খুব আনন্দে থাকি, আর থিয়েটারের বাইরে গেলেই আমি সেই আনন্দটা আর পাই না। আমরা যখন থিয়েটার চর্চাটা শুরু করি তখন কিন্তু আমরা দেখেছি যে একটা থিয়েটারে আমাদেরকে বলা হতো, আমরা যখন থিয়েটার চর্চাটা শুরু করি তখন কিন্তু আমাদের মধ্যে শেখানো হতো যে একটা থিয়েটার কমিটাকে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত সবই করতে হয়। তার মানে একদম পরিপূর্ণ জীবন বোধটা এইখান থেকে তৈরি হয়ে যায়। আর একটা কথা আমার মধ্যে এখনও সেই কাজটা করে আমার থিয়েটার যা শুরু সেটা কথা বলছিল, দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেক শিল্পী কিন্তু মানুষ, কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু নাট্যকর্মী না। তারপর নাট্যকর্মীদের সবসময় আলাদাভাবে চলতে হবে, আলাদাভাবে কথা বলতে হবে। সেই বোধটা তৈরি হওয়ার কারণে কিন্তু আমি কিন্তু কখনো কোনো খারাপ কাজের সাথে সংযুক্ত হতে পারিনি। তো এই কারণেই যদি থিয়েটার চর্চা তো একটা শিল্প, সাংস্কৃতিক অঙ্গনের একটা মাধ্যম, এইরকমভাবে যদি থিয়েটার যদি না চর্চা হয় তাহলে শিল্প চর্চাটা যদি বন্ধ হয়ে যাবে। শিল্প চর্চাটা বন্ধ হয়ে গেলে পরে আগামী দিনে প্রজন্ম নষ্ট হয়ে যাবে। প্রজন্ম নষ্ট হলে সমাজ নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হলে একদম দেশটাও নষ্ট হয়ে যাবে। তো দেশটাকে আগামী দিনে যদি আরও আমরা ডেভেলপ করতে চাই, আমার মনে হয় যে সাংস্কৃতিক কর্মীদেরও বড় একটা ভূমিকা থাকে, এবং সেই ভূমিকা যদি নষ্ট হয়ে যায়, একদম আমার মনে হয় যে একদম শিকড় হচ্ছে এই সাংস্কৃতিক কর্মীরা কিংবা থিয়েটার। তো এখানে থিয়েটার যদি নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে সমস্ত এই মানে চক্রটাই নষ্ট হয়ে যাবে। চক্র নষ্ট হয়ে গেলেই কিন্তু আপনার সমাজ একদম ধ্বংস হয়ে যাবে। চালন করতাম ওই সময়টায়, মানে বেশ অনেকগুলা প্রোডাকশন করতাম, উৎসব। তখন আমাদের রাজবাড়িতে উৎসব করা হলো, তখন সেলিম আলদিন স্যার আসলো, আফসার স্যার আসলো। বেশ আমরা রমরমা মানে উৎসবের পরিবেশে করলাম। হঠাৎ আমাদের চারণের সিনিয়র ভাইদের মনে হলো যে চারণের থেকে একটা ইনকামের সোর্সের একটা রাস্তা বের করা দরকার। যে তাহলে কি করা যায়? তাহলে বললো যে ঠিক আছে, আমরা একটা এনজিও করতে পারি কিনা। ওই এনজিও আমার মনে আছে, তারা নামকরণ করলো পার্বণ। যে এনজিওর থেকে যে ইনকাম টাকা হবে, আর এনজিওটা কাজ করবি হলো থিয়েটার কর্মীরা। তাহলে থিয়েটার কর্মীরা যদি করে, তাহলে পাশাপাশি এনজিওটা করলে ওখান থেকে যে প্রফিটটা আসবে, তাহলে থিয়েটার কর্মীরা
তাহলে কোনো রকম বাঁচতে পারবে। একটা প্রফেশনাল থিয়েটার চর্চার একটা চিন্তা ভাবনা তারা করলো। এখানে দেন কি হলো, এখানে স্বার্থনিষ্ঠ কিছু ব্যক্তি এই এনজিওটাকে ইস্টাবলিশ করার জন্য থিয়েটারকে মারি ফেললো একদম। মানে ওই যে আপনার চারণটা ধ্বংস হয়ে গেল, তারপরে তার চারণ দাঁড়ায় নেই। আমার মনে আছে ওই পার্বণের ব্যানারে বললো যে ঠিক আছে, আমরা তখন বললো যে আমরা জেমসকে নিয়ে আসবো আর হলো নচিকাতাকে নিয়ে আসবো। এখানে বললো থিয়েটার কর্মীদের বললো সবাই তাহলে তোমরা কন্ট্রিবিউট করো, একটা শিল্পী আনতে গেলে তো অনেক টাকা দরকার। তাই আমি বললাম, আমার সর্বকনিষ্ঠ মনে হয় যে আমি আর আমার একটা বন্ধু ছিল রিপন ঠাকুর। তা আমাদের থিয়েটারের সিনিয়র পার্সন ছিল, যাকে এখন সে মিডিয়াতে কাজ করে, বর্দা মিঠু মিঠু বললো যে আমাকে বললো তুই কিছু টাকা দে। তা ওই সময়টায় আমি আমি স্টুডেন্ট তখন, আমি 16,000 টাকা দিলাম। বললো যে যা হয় তুইও পাবি। ইন্ডিয়া গেল, নচিকেতার সাথে কথা বললো, তা নচিকেতার একজন প্রতিনিধি আসলো, আমার তার নাম মনে আছে, লোকশিল্পী অনুরূপ মল্লিক, আমার বাসাতেও ছিল 2 দিন। এই সে তারপর জেমসের সাথে কথা বললো, এদিকে আমরা টিকিট সেল করলাম, হিউজ পরিমাণ সেল হয়েছে। আর জেমস যেদিন আসার কথা সেদিন মাঠ ভরার লোক, কিন্তু জেমসে আর আসেনি। আমরা মনে করেন যে কোনো রকম মানে জেলা স্কুলে এটা হওয়ার কথা ছিল, আমরা কোনো রকম পালাই বাসছি। মানে এই থিয়েটারটা ধ্বংস হওয়ার পিছনে আমি যে বারবার বলছিলাম এনজিও প্যাটার্ন বা এনজিও চিন্তাভাবনা, হ্যাঁ, ওই যে কারণে ওই থিয়েটারটা দাঁড়ালো না, আজও পর্যন্ত দাঁড়ায় নাই থিয়েটারটা, মানে খুব মিস করি। তারপরে যেহেতু থিয়েটার করি, এর প্রতি একটা নেশা কাজ করে সব সময়, কি করি। তা আমাদের এক সিনিয়র ভাই এম বাচ্চুর রহমান, সে তখন শিল্পকলার টিচার, বললো যে তোমরা তো থিয়েটার মেটার করার ছেলে, আসো আমরা কাজ করি। তা দেখলাম যে এখন কারোর সাথে তো নাই, যাই করি। বাচ্চু ভাইয়ের সাথেও কাজ করলাম, সেখানেও কিছু প্রবলেম ক্রিয়েট হলো, ওটাও টিকলো না। তারপর দীর্ঘদিন একটা গ্যাপ, তখন রাজবাড়ি একটা পুরো একটা শূন্যটা অবস্থা, যে কি করি মানে এরকম আমরা সম্ভাবনা কিছু লোক নেই। তখন আমাদের অজয় দাস তালুকদার রিসেন্ট রাজবাড়িতে আসছে হবিগঞ্জের থেকে, এর সাথে পরিচয়, শুনলাম সে সিলেটে জীবন সংকেত নাট্যগোষ্ঠী করছে। দেখলাম এও কালচারের লোক, শিল্পমনা মানুষ। আস্তে আস্তে তখন আমরা নিজের একটা গ্রুপ একটা তৈরি করলাম, যে সবাই মিলে সর্বজনীনভাবে করব, তাহলে কি নাম দেওয়া যায়। তখন নাম দিলাম আমরা কজনা থিয়েটার। তখন যে আমাদের যাত্রা শুরু হলো, দীর্ঘদিন আমরা অনেকগুলা কাজ করছি, ভালো কাজ করছি। ওই একটা সময় এসে হয়তো অনেক অভ্যন্তরীণ বিষয় থাকে, অর্থনৈতিক বিষয় থাকে, অনেক বিষয় থাকে, ওটাকেও ধরে রাখতে পারলাম না। ঠিক আছে, এখন বর্তমান যে থিয়েটারের অবস্থা খুবই শোচনীয়। থিয়েটারের যে পৃষ্ঠপোষকতার জন্য যে অর্থ দরকার সেটা অভাব, থিয়েটার কর্মী পাওয়া অভাব। একটা থিয়েটার করবে, একটা ছেলে আসবে, আমি তাকে পাচ্ছি না, কিন্তু সে কিন্তু মোবাইল নিয়ে সারাদিন বসে আছে, থিয়েটার সে করবে না। কর্মী পাওয়াটা মুশকিল, সেটা একটা ক্রাইসিস। আরেকটা এখন হচ্ছে কি, যার অর্থনৈতিক সাপোর্ট আছে এগুলো, সে তার থিয়েটারকে সে পারিবারিক কেন্দ্রিক করে ফেলছে। ঠিক আছে, দেখলে একটা পরিবারের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক করে একটা ব্যানার তৈরি করে মনে করেন যে কাজ করতেছে। এরকম আছে আমাদের রাজবাড়িতে, এরকম দৃষ্টান্তমূলক অনেকে আছে। যেমন নাম মেনশন করবো না, আমাদের রাজবাড়ির একটা ছেলে, আমাদের ছোটো ভাই, ও জাহাঙ্গীরনগরে নাট্যতত্ত্বের উপর পড়াশোনা করছে। তা মনে করলাম যে একটা ছেলে নাট্যতত্ত্বের উপর পড়াশোনা করে আসলো, যাক ওর কাছ থেকে আমরা কোনো আউটপুট পাবো, ভালো কিছু পাবো। ও আসে শুরু করলো ওর সংগঠন। তারপরে দেখি যে না, ওদের আবার সাইড বিজনেস যেটা আছে এনজিও, পরে দেখি ওটা এনজিও প্যাটার্নে করে ফেলছে। এরকম আরও অনেক সংগঠন আছে যারা মানে আলাদাভাবে 10 জন মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে থিয়েটার চর্চাটা করবে সেই জিনিসটা না, এটা খুবই অভাব বোধ করি। আর এখন হচ্ছে কি, যে টাকা থাকলেই মানে একজন এই অঙ্গনের লোক না, তাকে লিজেন্ড বানাই দিচ্ছে। 2 লক্ষ টাকা ডোনেট করছে, ও তাকে তার সংগঠনের উপদেষ্টা বা সভাপতি করে তাকে লিজেন্ড বানাই দিচ্ছে। তাকে কিন্তু কোনোদিন এই অ্যাক্টিভিটির ভিতরে দেখিনি, নাই গানে, নাকি নাটকে, না
এই অঙ্গনে অন্যান্য সাইডে কোনো জায়গায় দেখিনি, হঠাৎ করে আবির্ভাব, টাকার জোরে আবির্ভাব হয়ে গেছে। যে কারণে এরকম বিভিন্ন দিকের কারণে, সমস্যার কারণে আপনার মূল থিয়েটার ধারা বা চর্চাটা হারায় যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এটা। ঠিক আছে, তা আমি আশাবাদী, আমি একজন স্বপ্নবাজ মানুষ, আমি জানি এটা পরিবর্তন আসবে, হয়তো বা কোনো একটা সময়ের অপেক্ষায়। আমরা যেটা আরও কিছু কাজ করছি সেটা হলো যে আমাদের এক বড় ভাই ছিল, ওনার অনুপ্রেরণায় এই কাজগুলো করা। উনি আমার রিন্টু ভাই সে মারা গেছেন বেশ কিছুদিন হলো, ক্যান্সারের পেশেন্ট ছিলেন। ওনার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে সেটা এই কাজগুলো করা। আমরা যেমন রাজবাড়ী শহরে যেমন রেল লাইন, পদ্মা নদীর পাড়, এখানে আমাদের একটা আশ্রয়ন নামে একটা ভরপুর একটা জায়গা আছে, সব মিলে অ্যাভারেজে আমরা মনে হয় যে প্রায় 50 থেকে 1 লক্ষ তালের বীজ আমরা রোপণ করছি। তারপরে আমরা সড়কের পাশ দিয়ে মানে বেশ কিছু গাছ আমরা লাগাইছি, যেমন দুর্লভ প্রজাতির কিছু গাছ আমরা লাগাই, যে গাছগুলো এখনও পাওয়া যায় না। আমরা চেষ্টা করছি এই গাছগুলো লাগানো, এটা শহর সৌন্দর্য বর্ধনের জন্য এই কাজগুলো আমরা করছি, এগুলো আমরা কন্টিনিউ করতে চাই। আরেকটা কাজ করি যে ঈদের সময়, ঈদের আগে যে একদম অসহায় দুস্থ কিছু পরিবারকে সহযোগিতা করার জন্য, দেখা গেল ঈদের দিনের জন্য কী কী লাগে, দেখা গেল 5 কেজি চাউল কিনে দিলাম, 1 কেজি সেমাই, 1 কেজি দুধ, এরকম একটা মুরগি দিয়ে এটা দেওয়ার চেষ্টা করি, এটা কন্টিনিউ আমরা করতেছি। এছাড়া মনে করেন যে বন্যা বা কোনো দুর্যোগে হলে আমরা চেষ্টা করি ওই জায়গায় যায় বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য, এই কাজগুলো আমরা করি। তারপরে এর আগে এরকম অনেক কাজ আছে যেটা আমরা চেষ্টা করি, যে যেটা দেখা গেলো অনেক সময় হয় যে আমরা অর্থ দিয়ে আর্থিকভাবে দুর্বল, হয়তো বা কাছে টাকা চাবো কী মনে করবে, আমরা হয়তো দেখা গেলো যে আর্থিকভাবে পারতেছি না, শারীরিকভাবে পরিশ্রম করে যদি কিছু করে দেওয়া যায় সেটাও আমরা করতেছি। তাই এটা অব্যাহত আছে। অনেক সময় আমরা মানে অনেক প্রতিকূল পরিবেশে পড়ি, ওটা কন্টিনিউ করতে পারতেছি না, যদি কোনো এরকম সহযোগিতা পাই মানে এই ধরনের কাজ করার জন্য, তাহলে কাজটা আরও বেগবান করা যাবে আমি মনে করি। আমি অজয় দাস তালুকদার, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার সাথে যুক্ত আছি ছোটোবেলা থেকেই। পারিবারিকভাবেই শিল্প পরিবারে জন্ম আমার, কারণ আমার বাবা একজন সঙ্গীত শিল্পী এবং তিনিও এক সময় তৎকালীন সময় থিয়েটার করতেন না, কিন্তু যাত্রা শিল্পের সাথে যুক্ত ছিলেন এবং বাদ্যযন্ত্র বাজাতে জানেন। তো সেই হিসাবে আমি ছোটোবেলা থেকেই পারিবারিকভাবেই দেখেছি যে শিল্পচর্চার যে ধরন এবং অনেক শিল্পীদের সাথে যোগাযোগ, দেখা সাক্ষাৎ বা তাদের সঙ্গ পাওয়া, সেই সুযোগটা আমার ছোটোবেলা থেকে হয়ে উঠেছে। আর তাছাড়া শিল্পের প্রতি যে একটা টান ছিল, যেটা পারিবারিকভাবেই গড়ে উঠেছিল, তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করেছি যে এই শিল্পটাকে আয়ত্ত করার। কিন্তু দুঃখের বিষয় নিজের অযোগ্যতা, ব্যর্থতা, এগুলোর কারণে হয়তো শিল্পটাকে রপ্ত করতে পারিনি। কিন্তু ভালো লাগা, ভালোবাসার কোনো কমতি তখনও ছিল না, এখনও নেই। রাজবাড়িতে 2007 সাল থেকে আমরা গজনা থিয়েটারের সাথে আমি যুক্ত এবং শুরু থেকেই আমরা গজনা থিয়েটার, পরবর্তী সময়ে আমি স্বদেশ নাট্যাঙ্গনে কাজ করি এবং বর্তমানে মুক্ত আনন্দ নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করছি। আমার সাথে হয়তো বা কেউ একমত হতে পারেন, কেউ নাও হতে পারেন, এটা যার যার অভিব্যক্তি। সবাই তো সমানভাবে চিন্তা করে না, হয়তো আমি যেটাকে সমস্যা মনে করি আরেকজনের কাছে ওটা সমস্যা না। আবার শিল্পের প্রকাশের ক্ষেত্রে আমরা কর্মীদেরকে যে আগ্রহী হিসাবে তৈরি করব, সেইখানে আমাদেরও একটা দৈন্যতা আছে। আমরা যদি দেখা যায় যে তাদেরকে আগ্রহী করার ক্ষেত্রে আমি অ্যানালগ সিস্টেমগুলোকে ব্যবহার করি, সে তো আমার সাথে এগ্রি হবে না। অর্থাৎ শিল্পের প্রতি আগ্রহী হতে গেলে তাকে আমার বুঝতে হবে আমার আবেদন, আমার নিবেদন তার সাথে ম্যাচ করলো কি না, এগুলো একটা ভাবার ব্যাপার। আমার মনে হয় সার্বিকভাবে একটা গবেষণার জায়গায় তৈরি হয়েছে এখন, যে আমরা কিভাবে উত্তরণে যেতে পারি। প্রপার প্রবলেম যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে নিশ্চয়ই এর উত্তরণ ঘটবে এবং অনেক ক্ষেত্রে সম্ভবও হয়েছে। আমার মনে হয় যে যাত্রা শিল্পটা এক সময় ছিল রাতব্যাপী, সারা রাতব্যাপী হতো। সেটাকে যদি 1 ঘন্টা একটা যাত্রা নিয়ে আসা যায়, আরও আধুনিকায়ন করা হয়, তো একসময় যাত্রাও আবার বেশ জনপ্রিয় হবে। তদ্রূপ আমার নাটকের ক্ষেত্রেও আধুনিক রূপায়ণ দরকার, এটা আমি বিশ্বাস করি, তাহলেই এক সময় উত্তরণ ঘটবে।